আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রামন ম্যাগসাসের অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ডক্টর ইউনূস 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। এবারে জানাবো দেশে বিদেশে কি নেই ডিবি হারুনের। টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল দেখাশোনার জন্য রয়েছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা রয়েছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরো অন্তত 10টি কোম্পানির মালিক রয়েছেন তিনি। শুধু ঢাকাতেই আলিশান বাড়ি করেছেন 24টিরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়ে তুলেছেন এসব সম্পদ। এছাড়া দেশের বাইরে রয়েছে অঢল সম্পদ। প্রিয় দর্শক, সাবেক ডিবি হারুনের অপকর্ম ফাঁস করব এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এদিকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে 1,06,000 কোটি টাকা লোপাট। আওয়ামী লীগ সরকার গত 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট চালিয়েছে। এ সময় বিনা টেন্ডারে দায়মুক্তি আইন এবং বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেওয়া হয়। আর এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 80 থেকে 85% সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও এসব কেন্দ্র গড়ে চলেছে 25 থেকে 30%। অর্থাৎ কেন্দ্রগুলো থেকে বছরে 70 থেকে 75 ভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করেই অলস বসেছিল। আর এভাবে অলস বসে থেকে ক্যাপাসিটি চার্জের নামেই 1,06,000 কোটি টাকা লোপাট করেছে। অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে এই বিদ্যুৎ সেক্টর। জানাবো ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক, বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের এই নেতা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার করে নির্বাচন করেন। নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির পরিমাণ ছিল 15% কৃষি জমি, ব্যাংকে 50,000 নগদ টাকা, 60,000 টাকার আসবাবপত্র। নির্বাচিত হবার পর এক প্রকারে ফুলে ফেপে ওঠেন এই জুনায়েদ আহমেদ পলক। বিদেশে রয়েছে একাধিক বাড়ি। এবারে থাকছে গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য, বিএনপি নেতা দুলুর পদোন্নতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গণমাধ্যমে প্রচার হলে সেই গণমাধ্যমে অগ্নিসংযোগ করা হবে এমন বক্তব্য দিয়ে দলীয় পদ খোয়ালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উপদেষ্টা পরিষদের পদ থেকে পদোন্নতি করে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পণবন্দি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতির আলোচনায় নতুন নতুন শর্ত আরোপের মাধ্যমে ইসরায়েল জটিলতা সৃষ্টি করেছিল বলে অভিযোগ এনে রোববার সন্ধ্যায় তার অভিমত প্রকাশ করে হামাস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রামন মেগাসাসের অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ডক্টর ইউনূস 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। সম্প্রতি অধ্যাপক ইউনূসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয়, আমরা রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা একটি অন্তর্ভুক্তিমূলক দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক সরকারের লক্ষ্যে দেশটির জনগণের আকাঙ্ক্ষার একটি সুস্পষ্ট প্রকাশ। সভাপতি রামন ম্যাগসেসে দৃঢ়ভাবে বলেছেন, আমি বিশ্বাস করি সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্ন পর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হবে, কারণ গণমানুষের কল্যাণেই সরকার কাজ করে। আমি বিশ্বাস করি রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয়, সৎ মন, সুস্থ প্রবৃত্তি, ধৈর্য সুরক্ষার গুণ ও সাধারণ মানুষের প্রতি অনুগত ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলী থাকতে হয়। বার্তায় আরো বলা হয়, আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয়, বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সংজ্ঞায়িত হোক, যা গুটি কয়েক বিদেশি গোষ্ঠীর জন্য নয়, বরং সাধারণ বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের সমুন্নত রাখবে। দেশে বিদেশে কি নেই ডিবি হারুনের।
টাকা পাচারের পথ সহজ করতে তিনি নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জের প্রতিষ্ঠান। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে তার। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত ফ্ল্যাট ও প্লট। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার এবং বিদেশে গড়ে তোলা সম্পদের তত্ত্বাবধানের দায়িত্বে আলাদা কমিটি। অন্তত 6টি দেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন অঢেল টাকার। বহুল আলোচিত এই কর্মকর্তার নাম হারুনা রশিদ ওরফে ডিবি হারুন। বাংলাদেশের পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তার সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। সরকারি স্কেল অনুযায়ী 3য় গ্রেডের চাকরি হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০,০০০ টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন এই হারুন। অনুসন্ধানে জানা যায়, চাকুরি জীবনের শুরু থেকে হারুন ছিলেন বেপরোয়া, কখনো চাকরি বিধিমালা তোয়াক্কা করেনি। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও শৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি, বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে এই ডিবি হারুন জড়ায়নি। তবুও বছরের পর বছর পেয়েছেন পদোন্নতি। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির। মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করত হারুন। জায়গা, জমি, ফ্ল্যাট, বাড়ি, রিসোর্ট সবই সম্পদ মামা জাহাঙ্গীরের নামে করেছেন। আবার এসব সম্পদ দেখে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের অর্থ। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে 1,06,000 কোটি টাকা লুটপাট। আওয়ামী লীগ সরকার গত 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট চালিয়েছে। এ সময় বিনা টেন্ডারে দায়মুক্তি আইন এবং বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেয়। আর এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 80 থেকে 85% সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও এসব কেন্দ্রে গড়ে চলেছে 25 থেকে 30%। অর্থাৎ কেন্দ্রগুলো থেকে বছরে 70 থেকে 75% সময় বিদ্যুৎ উৎপাদন না করে অলস বসেছিল। প্রয়োজন না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে উচ্চমূল্যে এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখেছে সরকার। আর ক্যাপাসিটি চার্জের নামে 1.5 দশকে 1,06,000 কোটি টাকা আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে গেছে। এতে বিদ্যুৎ খাতের ব্যয় দিন দিন বেড়েছে, আর এই ব্যয়ের দায় চেপেছে জনগণের ঘাড়ে। এ কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দামও। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ নেওয়া মানে হচ্ছে সেখানে সরকারের অপচয় আর চুরি হচ্ছে। যদি কোনো কেন্দ্র বছরের পর বছর কম ব্যবহৃত হয় কিংবা এসব কেন্দ্র একেবারেই ব্যবহৃত হয়নি, সেগুলো স্ট্যান্ড বাই হিসেবে থাকে, তাহলে এগুলো চালু রাখার কোনো প্রশ্নই ওঠে না। পিডিবির বার্ষিক প্রতিবেদন বলছে, 2008 ও 2009 অর্থবছর থেকে 2017 ও 2018 অর্থবছর পর্যন্ত 10 বছরে আইপিপি রেন্টাল কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় 43,500 কোটি টাকা। এর পরের বছরে 2018-2019 থেকে 2022-2023 অর্থবছর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় 63,500 কোটি টাকা। তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বিদ্যুৎ খাতের জন্য দেওয়া ভর্তুকির 81%ই ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে। ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক, বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি। 2008 সালে নাটোর সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামা লেখেন, 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির সূত্রে বুধবার রাতে এ তথ্য জানা যায়।
ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের 5 দিন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের 5 জন ভিআইপি এমপিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনো থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল। জিজ্ঞাসাবাদকারীর সূত্রের দাবি, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে তার স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেবার কথা তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি পালিয়ে যাননি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতি আলোচনায় নতুন নতুন শর্ত আরোপের মাধ্যমে ইসরায়েল জটিলতা সৃষ্টি করেছে বলে অভিযোগ এনে রোববার সন্ধ্যায় তাদের অভিমত প্রকাশ করে হামাস। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রীদের বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তি সই হওয়া নিয়ে সংশয়ে রয়েছেন। উল্লেখ্য, এবারের আলোচনায় হামাস তাদের প্রতিনিধিদের পাঠায়নি। মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সাথে আলোচনা করে তা হামাসকে জানাচ্ছিল। মধ্যস্থকারীরা কয়েকদিন ধরে বলছিলেন যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, কিন্তু হামাস এবং নেতানিয়াহুর প্রতিক্রিয়ায় তেমনটি মনে হয়নি। নেতানিয়াহু আজ সোমবার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করবেন। এতে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বিরোধে নিয়োজিত হয়েছে তা হলো ফিলাডেলফি করিডোর ইসরায়েলি বাহিনীর অবস্থান নিয়ে। ইসরায়েল সেখান থেকে সরতে রাজি নয়। তারা বলছে হামাস এ পথেই অস্ত্র আমদানি করে থাকে, আর হামাস বলছে এখানে ইসরায়েলি উপস্থিতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। হামাস জোর দিয়ে বলেছে, ফিলাডেলফি করিডোর সহ পুরো গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি সই হবে না। ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কোনো কথা মূল প্রস্তাবে ছিল না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরে এটি যোগ করেন।